আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত সেনাবাহিনী গল্পের তৃতীয় পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ম্যাম, আমি কান ধরে উঠবস করছি, তবুও স্যারকে ডাক দিবেন না? নিধি বলল, এই তো গুড বয়, এখন বস, আর বলবি কোনোদিন এভাবে আমার রুমে আসবো না। কি আর করার, বাধ্য হয়ে কান ধরে উঠবস করলাম। দিদির দিকে তাকিয়ে দেখি সাতচুন্নিটা তাচ্ছিল্যের হাসি দিচ্ছে। উঠবস শেষে ম্যামকে বললাম, ম্যাম, স্যার আপনাকে একা একা কোথাও যেতে মানা করেছে, গোয়েন্দা বিভাগ থেকে নাকি জরুরি সংকেত দিয়েছে। দিদি বলল, আচ্ছা ঠিক আছে, যাব না, তুই যা এবার আমার সামনে থেকে। আমি নিচে আসতেই রাফি বলল, কমান্ডার স্যার তোমাকে তার রুমে যেতে বলেছে। আমি বললাম, আচ্ছা যাচ্ছি। আমি কমান্ডার স্যারের রুমে গিয়ে স্যালুট দিতেই স্যার বলল, রাজ, আগামী সপ্তাহ থেকে প্র্যাকটিস চলবে। তুমি সাঁতার, শুট, দৌড়, প্যারাশুট সহ কয়েকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাছাড়া তোমাকে আরো 20 জনকে খেলাধুলায় বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে, সাঁতার আর শুট বিভাগে। আমরা চাই এই বছর আমাদের বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্টের মাঝে শ্রেষ্ঠ হোক। আমি বললাম, জি স্যার, ইনশাল্লাহ। স্যার বলল, আচ্ছা এবার যাও। আমি স্যারের রুম থেকে বের হয়ে দাঁড়াতেই রাফি পিছন থেকে বলল, রাজ, একটা কথা বলি। আমি বললাম, হ্যাঁ বলো, কি বলবা? রাফি বলল, তুমি একটা মানুষ, এত বিষয় এত এক্সপার্ট কিভাবে? যেমন লেখাপড়া তেমন প্রতিটা খেলাধুলা। আমরা যেই সব কল্পনাও করতে পারি না, তুমি সেই সব করে দেখিয়ে দাও। সত্যি তোমার রেজিমেন্টে থেকে নিজেকে গর্বিত মনে হয়। আমি বললাম, রাফি, এতে শুধু আমার পরিশ্রম, সব তো আমার মহান করুণাময় আল্লাহ তাআলার অনুগ্রহ, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। রাফি বলল, আচ্ছা ধন্যবাদ। আমি বললাম, স্বাগতম তোমাকেও। কথা শেষ করে ঘাড় ঘোরাতেই মোটামুটি অবাক হলাম। মনে হচ্ছে রূপা নীল শাড়ি পরে ময়ূরাক্ষীর তীরে দাঁড়িয়ে আছে। তিশা বলল, আসসালামু আলাইকুম মিস্টার সিঙ্গার, কেমন আছেন? আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, ভালো, আপনি কেমন আছেন? তিশা বলল, জি ভালো, কালকে সেই গানটার জন্য স্পেশালি আবারও থ্যাঙ্কস। আর হ্যাঁ, আরেকটা কথা, সত্যি নীল শাড়িতে আমাকে এতটা সুন্দর লাগে আপনি বলার আগে কখনো উপলব্ধি করতে পারিনি। আমি বললাম, সুন্দরের চোখে দেখলে সব সুন্দর, যার অন্তর যত পরিষ্কার তার দৃষ্টি তত সুন্দর। আর কিছু কিছু মেয়ে সৃষ্টিকর্তার প্রদত্ত কিছু মায়া নিয়ে আসে, যাদের নীল শাড়িতে মায়াবতী লাগে। আপনিও তার ব্যতিক্রম নয়। তিশা বলল, আচ্ছা, কাব্যিক ভাষা এত বুঝি না। নিধি কোথায়? তাকে ফোনে পাচ্ছি না, ফোন সুইচ অফ দেখাচ্ছে। আমি বললাম, ম্যাম উপরে আছে, আপনি বাসায় যান। তিশা বলল, আবার ম্যাম? আপনাকে না কতবার বলছি ম্যাম ডাকবেন না আমাকে। আমি তিশা, তারিনও ডাকতে পারেন। আচ্ছা গেলাম, আবার আসবো। তিশা আমাদের সামনে থেকে চলে যেতেই রাফি বলল, রাজ, মেয়েটার মতিগতি ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে তোমার প্রেমে পড়েছে। আমি একটু হেসে বললাম, শোনেন, এই বয়সটাই এমন, এই বয়সটা হচ্ছে বসন্তকালের মতো। বসন্তকালে যেদিকেই তাকানো যায় সেদিকেই মন আকৃষ্ট হয়, তাই এই বয়সে এমন একটু একটু আবেগ জেগে উঠবেই। তিশা মনে মনে বলছে, মানুষটা এমন কেন, আর কিভাবে বুঝবে তাকে আমার ভালো লাগে? জানে না মেয়েদের বুক ফাটে তবুও মুখ ফোটে না, মেয়েরা কার জন্য শাড়ি পরে, সত্যি সাইকো একটা। নিধি বলল, এই তিশা, তুই কখন এলি? প্রেমে টেমে পড়লি নাকি? আজকাল শাড়ি পরছিস, ফেসবুকে রোমান্টিক পোস্ট করছিস। তিশা বলল, ধুর, কি বলছিস, প্রেমে পড়বো কার আবার? তোর ফোনে সকাল থেকে ফোন দিচ্ছি, কিন্তু ফোন অফ দেখাচ্ছে। কলেজ থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে, রাফিদ, নিহাত, সাগরেরা সবাই যাবে, সবাই যেতে বলেছে। আমি বলছি তুই গেলে আমি যাব। দিদি বলল, না, বাবা বলেছে আমার একা একা কোথাও যাওয়া নিষেধ। তিশা বলল, দোষ, তুই না গেলে আমিও যাব না। আর একা কেন? আঙ্কেলকে বলে নিরাপত্তার ব্যবস্থা করে নিবি। দিদি বলল, পাগল হয়েছিস তুই? পার্সোনাল নিরাপত্তার জন্য বাবাকে বলতে আমার লজ্জা করছে। তিশা বলল, তুই চুপ কর, তুই শুধু রাজি হ, আঙ্কেলকে কিভাবে রাজি করাতে হয় সেটা আমি বুঝবো। দিদি বলল, আচ্ছা, যদি কোনো বিপদ হয়? আমার না ভয় করছে, আমি যেতে পারবো না। তিশা বলল, এই তুই চুপ কর না, রাজকে সাথে করে নিব, এছাড়া আমাদের ব্যাচের সবাই আছে, তাছাড়া স্যার ম্যাডামরা তো আছেই। দিদি বলল, তুই কি বললি আবার বল? ওই অসভ্যটা গেলে আমি কোনোদিনও যাব না, ওই অসভ্যটার নাম তুই আর মুখে নিবি না। তিশা বলল, আচ্ছা ঠিক আছে, নিব না, তুই এবার বল যাবি কিনা। আর শোন না, আমাদের ব্যাচের বেস্ট ডান্সার রকি যাবে, খুব মজা হবে। নিধি বলল, ও সত্যি? আচ্ছা, বাবাকে তুই ম্যানেজ করবি, ঠিক আছে, আমি যাব। তিশা বলল, গুড গার্ল। আমি আঙ্কেলের কাছে গেলাম। তিশা সিনহা স্যারের কাছে গিয়ে বলল, আঙ্কেল, একটা অনুরোধ করব, রাখবেন? সিনহা বলল, কি অনুরোধ মামুনি? তুমি তো আমার নিধির মতোই, বলো কি বলবে।
তিশা সমুদ্র সৈকতের কথা বলল, ছাতের আজকে পার্সোনাল সিকিউরিটির কথা বললে জেনারেল সিনহা স্যার কিছু একটা ভেবে মুচকি হেসে বলল আচ্ছা। তিশা খুশি হয়ে সিনহা স্যারের রুম থেকে বের হয়ে নিধিকে বলল, স্যার রাজি ম্যাডাম, আপনি প্রস্তুতি নেন, আমি আজ তাহলে আসি। পরের দিন সকালবেলা রেডি হচ্ছি ডিউটির জন্য, এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তিশা বলল, পরশুদিন রেডি থেকো, তোমাকে নিয়ে সমুদ্র সৈকতে যাচ্ছি। আমি ডিউটির কথা বলে ফোনটা রেখে দিয়ে ভাবতে লাগলাম মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এইসব ভাবতে ভাবতেই সাথী এসে বলল, স্যার আপনাকে ম্যাডাম উপরে যেতে বলল। সাথী চলে যাওয়ার পর আমি উপরে যেতেই ম্যাম বলল, একটু ওয়াশরুমে আসো। আমি ওয়াশরুমে যেতেই বলল, দেখো এখানে আমার গলার চেনটা হারিয়ে ফেলছি, খুঁজে বের করে দাও। গোসল করার চৌবাচ্চা দেখিয়ে দিয়ে আমি চৌবাচ্চার ভিতরে হাত দিতেই মনে হলো আমি জ্বলন্ত করলায় হাত দিয়েছি। হাতটা মুহূর্তেই ঝলসে গেল। আল্লাহ গো বলে জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। নিধি আমার চিৎকার শুনে শার্টের কলারটা ধরে একটানে আমাকে তার কাছে নিয়ে বলল, আহারে বাবুটার খুব লেগেছে তাই না, মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। এবার বস কেমন লাগে, তুই যতটা কষ্ট পেয়েছিস তার সহস্র গুণ বেশি কষ্ট আমাকে কুড়ে কুড়ে খায়। আমার এখনো যখন আমার সেই রাতের কথা মনে হয়, যেই দিন তুই আমার সরলতার সুযোগে সব দেখে নিয়েছিস, নিজেকে কেটে ফেলতে ইচ্ছে করে। আমি আর কিছু বললাম না, হাতটা জ্বলতেছে। কোনো রকম কষ্টে দাঁতে দাঁত চেপে নিচে নেমে পড়লাম। নিচে নামতেই রাফি বলল, কমান্ডার স্যার তার রুমে যেতে নাকি আমাকে বলেছে। আমি খানিকটা হতভম্ব হয়ে পড়ি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। এত বছর পর দেখবো ভাবতে পারিনি। তামান্নাও আমাকে দেখে অবাক হলো। আমি বুঝতে পারছি না তামান্না এখানে কিভাবে আসলো। আমাকে দেখে তামান্নাই আমার দিকে এগিয়ে এসে বলল, রাজ তুমি এখানে, তোমাকে এভাবে দেখবো ভাবতে পারিনি, জানো কত খুঁজেছি তোমায়। আমি বললাম, ম্যাডাম আমি তো আপনাকে চিনতে পারলাম না। বুকের মাঝে চাপা কষ্টটা লুকিয়ে রেখে কমান্ডো স্যারের রুমে ঢুকে পড়লাম। তামান্না আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না এত বছর পর আমাকে দেখতে পারবে। এইদিকে রাফির কথা শুনে কমান্ডোর স্যারের রুমে গিয়ে দেখি যে স্যার একটা কাগজ হাতে নিয়ে বসে আছে। আমি স্যারের সামনে গিয়ে স্যালুট দিতেই স্যার বসতে বলল। যতই সময় গড়াচ্ছিল হাতের পুরানি ততই বাড়তে লাগলো। স্যার বলল, রাজ তোমার জন্য একটা খুশির খবর আছে, আর সেটা হচ্ছে সামনে রবিবার, তার মানে আজ থেকে সপ্তাহখানিক পর তুমি সামনে সেনা প্রতিযোগিতাকে সামনে রেখে অনির্বাণ পরিচালনা টিমের প্রধান হচ্ছ। তোমার প্রায় সব রকমের খেলাধুলার দক্ষতা এবং তোমার তীক্ষ্ণ বুদ্ধি, এছাড়া হেলিকপ্টার থেকে প্যারাশুট জাম্প আমাদের সকলকে মুগ্ধ করেছে। তোমার মূলত হেলিকপ্টার জাম্প নিয়ে সৈন্যদের সাথে কাজ করতে হবে। আমি আশা করি তুমি সফল হবে। আমি বললাম, ইনশাল্লাহ স্যার। স্যার বলল, আর হ্যাঁ শুনলাম 2 দিন নাকি সিনহা স্যারের পরিবারকে সিকিউরিটি দিচ্ছ, সাবধানে থেকো। আমি বললাম, ধন্যবাদ স্যার। আমি স্যারের রুম থেকে বের হতেই ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মা বলল, কেমন আছো বাজান? আমি বললাম, হ্যাঁ মা ভালো আছি, তুমি কেমন আছো? আর মহারানীটা কেমন আছে? মা বলল, বাজান আমি ভালো আছি, তোকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি, তুই ভালো আছিস তো, সত্যি করে বল। আমি বললাম, হ্যাঁ মা আমি অনেক ভালো আছি, তুমি তোমার যত্ন নিবা, আর তুমি মেডিসিন ঠিক মতো নাও তো? মা বলল, হ্যাঁ বাবা নি। আর হ্যাঁ তোর মহারানী প্রতিদিন বলে, মা ভাইয়া কোন দিন আইবো, নে ধর তোর মহারানী স্কুল থেকে আসছে, তোর সাথে কথা বলবে। আশা বলল, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া তুমি কেমন আছো? আমি বললাম, এই তো মহারানী অনেক ভালো, আমার মহারানীটা কেমন আছে? আশা বলল, ভাইয়া আমিও ভালো আছি। জানো ভাইয়া আমাদের বিড়াল ছানাটা আছে না, ওইটা 4টা বাবু দিয়েছে। বাবুগুলো কি কিউট, অনেক সুন্দর। এই ভাইয়া এবারের ঈদে তুমি আসবা না? আমি বললাম, হ্যাঁ মহারানী ছুটির আবেদন করব, যদি ছুটি দেয় তবেই আসতে পারবো। আশা বলল, আমি জানি না কিছু, ঈদের এখনো 2 মাসের বেশি বাকি, তুমি আসবা এটাই জানি, নয়তো তোমার স্যারকে আমার ফোন দিবে, আচ্ছা করে বকা দিব। আমি একটু হেসে বললাম, জো হুকুম মহারানী, এখন রাখি, ডিউটিতে আসি। আশা বলল, এই ভাইয়া ফোন রেখো না, শোনো এবারের ঈদে আমার কিন্তু কোনো জামা চাই না, এবারের ঈদে তুমি আসবা এটাই জানি, নয়তো আমি কিছুই করব না, আর কোনোদিন তোমার সাথে কথা বলবো না, মনে রেখো। আমি বললাম, আচ্ছা মহারানী এবার তাহলে রাখি, ডিউটি আছে যে, আমার লক্ষ্মী মহারানী, বলে ফোনটা কেটে দিলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে ডিউটি শেষ করার আগে কল আসলো হেডকোয়ার্টার থেকে, কাল আমাকে সিনহা স্যারের মেয়ে নিধির সাথে কক্সবাজারে 2 দিনের ট্যুরে যেতে হবে। আমি স্যারকে
ম্যামকে সম্মতি দিয়ে ফোনটা রেখে দিতেই রাতে খাবার খেতে চলে গেলাম। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। এমন সময় তিশার ফোনটা রিসিভ করতেই তিশা বলল, কি আপনি এখনো ঘুমাননি? কি করেন এখনো? আমি বললাম, এই তো শুয়ে আছি। আপনি হঠাৎ এত রাতে ফোন দিলেন? তিশা বলল, কেন, এত রাতে ফোন দেওয়া যাবে না? আচ্ছা বলেন তো, কাল কি ড্রেস পরে যাব? আমি না চুজ করতে পারছি না, তাই আপনাকে ফোন দিলাম। ব্যাগ গুছাচ্ছি, বুঝতেই তো পারছেন 3 দিনের ট্যুর। আমি বললাম, কি বলছেন এইসব? 3 দিনের মানে? আমি তো জানি 2 দিনের। তিশা একটু হেসে বলল, ওটা আমি মিথ্যা বলেছি। যাই হোক, আপনি আমাকে বলেন কি কি ড্রেস নিয়ে যাব। আর হ্যাঁ, আপনিও আপনার ব্যাগ গুছান। যদি সেখান থেকে না ফিরি, তাহলে জানো ছোটখাটো একটা সংসার পাততে পারি। আমি বললাম, মজা অফ করেন প্লিজ, অনেক রাত হয়েছে, ঘুমান। আর হ্যাঁ, ফর্মাল ড্রেস নিয়ে যান, যেগুলোতে আপনি কমফোর্ট ফিল করেন। আর সমুদ্রে সাঁতার কাটার জন্য অবশ্যই জিন্স নিয়ে যাইয়েন, শাড়িতে আবার বেশ লাগবে। তিশা বলল, আচ্ছা, তবে বাসা থেকে বের হওয়ার সময় আপনার পছন্দের কালার নীল রঙা শাড়ি পরে যেতে চাই। কালো পাড়ের নীল রঙা 2টি তাঁতের শাড়ি অনলাইনে অর্ডার করেছি, যদিও আমি করিনি, দিদি করেছিল, দেখে অনেক ভালো লাগছে, তাই ভাবছি ওটা পরবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাতে দেন, কাল সকালে আবার উঠতে হবে। তিশা বলল, এই থামেন, শোনেন না, আপনার কি নীল পাঞ্জাবি আছে? আমি বললাম, হ্যাঁ আছে তো, কেন? তিশা বলল, আপনি কাল সকালে নীল পাঞ্জাবি পরে রওনা দিবেন, ঠিক আছে? মনে থাকবে তো? আর হ্যাঁ, নীল পাঞ্জাবি না পরলে আপনার খবর আছে। আমি ফোনটা কেটে দিয়ে ফেসবুকে একটু ঢুকে দেখলাম নীলসে মেঘ আইডি থেকে অনেকগুলো মেসেজগুলো অনিচ্ছা সত্ত্বেও সিন হয়ে গেল। মেয়েটা এখনো অনলাইনে অ্যাক্টিভ। মেসেজ সিন হতেই আবার মেসেজ আসলো, প্লিজ আমার সাথে কথা বলেন, আপনার নামটা একটু বলবেন, প্লিজ বলেন নাম। যতই সময় যাচ্ছে মেয়েটার মেসেজ ইনবক্স ভারী হয়ে যাচ্ছে। আমি আর মেয়েটার মেসেজের কোনো রিপ্লাই না দিয়ে অফলাইন হয়ে গেলাম। যদিও ফেসবুকে আসলে কখনো মেসেঞ্জারে আসা হয় না, আজ ভুল করে এসে পড়েছি। ফোনটা সুইচ অফ করে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান কানে লাগতেই ঘুম থেকে উঠে নামাজে চলে গেলাম। আরেকটা দিনের নবসূচনা হলো। নামাজ শেষ করে রুমে এসে ব্যাগ গুছাতে লাগলাম। নীল পাঞ্জাবিটার দিকে চোখ যেতেই তিশার কথা মনে পড়লো। ব্যাগ গুছিয়ে বসে আছি, হাতের দিকে তাকিয়ে দেখি কয়েকটা জায়গায় ফুসকা পড়ে আছে। মনে মনে মুচকি হাসি দিয়ে বাইরের দিকে তাকালাম। বাইরে নতুন সৈনিকেরা দৌড়াচ্ছে, কেউ বা প্যারেড করছে। জীবন কত বিচিত্র। সকাল 9টায় কমান্ডো স্যারের ডাক পড়লো। কমান্ডো স্যারের রুমে যেতেই স্যার একটা রিভলভার হাতে দিয়ে বলল, এটা সবসময় নিজের সাথে রাখবে। আর হ্যাঁ, এছাড়া স্যারের মেয়েকে প্রোটেক্ট দেওয়ার জন্য তোমাকে কক্সবাজার জেলা পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা দেখো, তুমি জেলা পরিষদের পুলিশের সাথে যোগাযোগ করবে। আমি বললাম, ইয়েস স্যার, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। কমান্ডর স্যার বলল, আচ্ছা যাও, টেক কেয়ার। আমি স্যারের রুম থেকে বের হতেই ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতেই তিশা বলল, এই আপনি কোথায়? নিধিকে নিয়ে বের হন, আমরা সবাই অপেক্ষা করছি। আর হ্যাঁ, অবশ্যই নীল পাঞ্জাবি পরে আসবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি নিধি ম্যামকে নিয়ে বের হচ্ছি। ফোনটা রেখে দিয়ে সিনা স্যারের বাসায় গিয়ে কাজের মেয়েটাকে বললাম, এই যে আপু, নিধি ম্যাম কি রেডি হয়েছে? রেডি না হলে একটু তাড়াতাড়ি রেডি হতে বলবেন, সবাই অপেক্ষা করছে। কাজের মেয়েটা বলল, জি স্যার, আমি যাচ্ছি। স্যার, আরেকটা কথা, আপনাকে নীল পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। কথাটা বলে কাজের মেয়েটা চলে গেল। আমি সোফাতে বসে আছি। কিছুক্ষণ পর স্যার আমার কাছে এসে বলল, রাজ, আমার মেয়েটাকে দেখে রেখো, অনেক দুষ্টামি করে ও, আমাকে ছাড়া কোথাও যায়নি, এইবারই প্রথম কোথাও যাচ্ছে। মা মরা মেয়ে, তুমি সর্বক্ষণ ওর খেয়াল রাখবে। স্যার কথা শেষ করতে না করতেই দেখি রুম থেকে একটা নীলপরি বের হচ্ছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা সব সৌন্দর্য নিধির উপরে বর্ষার বৃষ্টির মতো ঢেলে দিয়েছে, চোখ ফেরাতে পারছি না। নিধি আমাদের সামনে এসেই তার বাবাকে বলল, বাবা, তুমি নিজের যত্ন নিবা, আর একদম চিন্তা করবে না, আমি গেলাম। আমাদের দুজনের লাগেজ নিয়ে কলেজ গেটে চলে গেলাম। নিধি বারবার আর চোখে তাকাচ্ছে, আমি এক মনে ফোন টিপছি। এমন সময় নিধি বলল, এই ছোট লোক, আর কোনো রঙের পাঞ্জাবি ছিল না? এই রঙের পরতে হয়, লোকে আমাদের দেখে কি ভাববে? আমি বললাম, ম্যাম, আপনার টিপটা ঠিক জায়গায় নেই, ঠিক করে পড়েন। নিধি বলল, এই কুত্তা, তুই এখনো ভালো হসনি? ওই দিনের শাস্তির কথা মনে নেই? তোদের মতো ছেলেরা পায়ের নিচেই ঠাঁই পায়। তোর বলতে হবে যে আমার টিপ ঠিক জায়গায় আছে কি নেই। আমি বললাম, সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন, ভুলেই গিয়েছিলাম, গরিবদের জায়গা পায়ের নিচে। নিধি বলল, মনে রাখিস সব সময়, নেক্সট টাইম আমার সামনে লুচ্চামি করলে পরিণাম অনেক ভয়াবহ হবে।
এইদিকে কলেজে এসে পড়লাম সকাল 9:50। তিশা দাঁড়িয়ে আছে, অনেকে গাড়িতে বসে আছে। আমরা যেতেই তিশা দুজনকে দুটো টিকিট দিয়ে বলল, আমি আরো আঙ্কেলকে ফোন করেছিলাম নিধি, তো লেট হচ্ছিল বলে। আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ কথা রাখার জন্য। এবার চলো, গাড়ি ছেড়ে দিবে। আমি গাড়ি থেকে লাগেজ নামিয়ে বাসে নিয়ে রেখে বাসে উঠে সিট খুঁজছি। এমন সময় তিশা ডাক দিল, রাজ আপনার সিট জানালার পাশে। এই বলে তিশা উঠে দাঁড়ালো। আমি গিয়ে জানালার পাশে বসলাম। গাড়ি ছুটছে আপন গতিতে। আমি জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছি। আমাদের পিছনের সিটে সোহান আর নিধি বসেছে। তিশা বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি মাথা ঘোরাতেই অন্যদিকে তাকাচ্ছে, অনেকটা লুকোচুরির মতো। পিছনের সিটে সোহান ছেলেটা টুংটাং করে হজবরলের মতো গিটারে সুর তুলছে। অনেকটা বিরক্তকর লাগছে, তবুও বাইরের প্রকৃতি মনে এক বিশেষ ধরনের অনুভূতি স্পর্শে ছুঁয়ে যাচ্ছে। তিশা বলল, নিধি আজ তোকে অনেক সুন্দর লাগছে, একদম নীলছে পরীর মতো। তোর যে রাজকুমার দেখলে নিশ্চয় আজ তোর রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। নিধি বলল, মজা করছিস না? তবে শাড়ি সত্যি অনেক সুন্দর আছে। তবে কি জানিস, শাড়িটা আমার চয়েজের না। সেই দিন আমার রূপকথার রাজকুমার লিখেছে, মেয়েদের কালো পাড়ের নীল তাঁতের শাড়ি কালো রঙের টিপে যতটা মায়াবতী লাগে, পৃথিবীর অন্য কোনো রঙে তা দুর্লভ। তিশা বলল, তাই বুঝি? সত্যি তোর রাজকুমারের চয়েজ আছে? আমার রাজকুমারেরও চয়েজ আছে। নিধি বলল, তাই? তোর রাজকুমার কই পেলি, বলিসনি তো কখনো? তিশা বলল, সময় হলে বলবো। আমার হৃদয়ের রাজকুমারটা যেই দিন আমার হবে। এই নিধি, টিপ কপালের এক সাইডে কেন পড়েছিস? কেমন বিচ্ছিরি লাগছে, দেখি তো, ঠিক করে দি, কাছে আয়। তিশা টিপটা ঠিক করিয়ে দিতেই নিধির রাজের কথা মনে পড়লো। রাজ তো ঠিকই বলেছিল। এইদিকে এখনো আমি বাইরে তাকিয়ে আছি। পিছনে সোহানের গান শুনে হাসি পাচ্ছে যেমন, তেমনি মজাও লাগছে। হঠাৎ গানটা অফ হয়ে গেল। চেয়েই দেখি গিটার তিশার হাতে। তিশা গিটারটা আমার হাতে দিয়ে বলল, রাজ প্লিজ প্লিজ একটা গান শোনাও। না করতে পারবে না? আমি বললাম, না বললে হয় না। আর সোহান ভাইয়া তো ভালোই গাইতেছিল। তিশা বলল, ভালো না চাই, তুমি এখন গান গাইবে, আমি কিছুই শুনতে চাই না। তিশার মুখে তুমি ডাকটা শুনে খানিকটা বিস্মিত হলাম। গিটারটা হাতে নিয়ে গিটারের তারটা একটু টাইট করে দিলাম। টুংটাং করে সুর তুলতেই সবাই চুপ হয়ে গেল। বাতাসের শুনশান শব্দ। গিটারের তালে প্রিয় গানটা গাইতে লাগলাম। চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমার চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না তো ওঠেনি। গানটা গাইতে গাইতে নিজের অজান্তেই চোখে পানি এসে গেল। গান শেষ হতেই তিশা বলল, রাজ তুমি কাঁদছো? আমি বললাম, না, চোখে ময়লা গিয়েছে। গাড়িতে সবাই হাততালি দিচ্ছে। পিছন থেকে সোহান বলল, ভাইয়া সত্যি আপনি জিনিয়াস। যেমন গিটারে সুর তুলতে পারেন, তেমনি পারেন গিটারের সুরে গান গাইতে। সত্যি মনোমুগ্ধকর। আমি ছেলেটার কথা শুনে মুচকি হাসলাম। সন্ধ্যায় আমরা প্রতিমধ্যে একটা রেস্টুরেন্টে কিছু খেয়ে নিলাম। নিধির লং জার্নি করাই তিশাকে বলল, তিশা দোষ, আমার বমি আসছে। আমি জানালার সাইডে বসতাম, রাজকে বল না। তিশা বলল, রাজ নিধির নাকি বমি আসতেছে, তুমি দেখো তো একটু। আচ্ছা তুমি এক কাজ করো, ওর আসনে গিয়ে বসো, আমি তোমারটাতে বসে আছি। নিধি জানালার পাশে বসুক। তিশা বলল, নিধি তুই রাজের আসনে বস, আমি তোর সিটে বসছি। নিধি এসে জানালার পাশে বসতেই বাইরে বমি করে দিল। চুলগুলো মুহূর্তে এলোমেলো হয়ে গেল। আমি পানির বোতলটা নিধির দিকে এগিয়ে দিয়ে বললাম, পানি মুখে নিয়ে গড়গড় করে কুলি করে নেন, আর এই নেন মেডিসিন, খেয়ে ঘুমানোর ট্রাই করেন। নিধি এই প্রথম লক্ষ্মী মেয়ের মতো কথাগুলো শুনলো। রাত প্রায় 11টা। নিধির মাথাটা আমার কাঁধে দিয়ে ঘুমাচ্ছে। ঘুমান্ত মুখটা এতটা যে সহজ সরল নিষ্পাপ হতে পারে আগে জানা ছিল না। মনে হচ্ছে সমস্ত মায়া এসে তার মুখে আছড়ে পড়েছে। কেন জানি তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এইদিকে বুঝতে পারলাম কেউ একজন আমার পায়ে সুরসুরি দিচ্ছে। প্রথমে আজ করতে না পারলেও পরে ঠিকই আজ করতে পারি। মেয়েটার কেউ নয়, তিশা। বুঝি না মেয়েটা ইদানিং কেন যে এত বেশি জ্বালাচ্ছে। এইসব ভাবতে ভাবতে কখন যে দু চোখের রাজ্যে ঘুম ভর করে খেয়াল করিনি। এইদিকে কক্সবাজার এসে পড়লে গাড়ির হেল্পার এসে ডাক দিতেই ঘুম ভেঙে যায়। আমি নড়তে যাব, তখনই দেখি নিধি ঘুমাচ্ছে। দুইবার ডাক দিলাম, সে উঠছে না। তিশা নিধিকে এভাবে শুয়ে থাকা দেখে মুখটা মেঘলা আকাশের মতো মেঘলা করে ফেললো। আমি কয়েকবার নিধিকে ডাক দিতেই নিধির ঘুম ভেঙে যায়। ম্যাম আমরা এসে গেছি, এখন কেমন লাগছে আপনার? নিধি কিছু না বলে বাস থেকে নেমে পড়লো। আমি নিধি আর আমার লাগেজ নিয়ে হোটেলের ওয়েস্টার্ন ব্লুতে ঢুকলাম। আগে থেকেই হোটেল বুক করা ছিল। কলেজের স্যারের বন্ধুর নাকি হোটেল ম্যানেজার, সেই সুবাদে আমার রুমটা নিধি আর তিশার মাঝে পড়লো। নিধি তার রুমে ঢুকে বলল, তিশা আমি ফ্রেশ হয়ে আসছি, আর
আর তোরাও ফ্রেশ হয়ে নে, রাতে আমি আর কিছু খাবো না। আমি ম্যামকে লাগেজ না দিয়ে ভিতর দিয়ে আমার রুমের চাবি নিয়ে রুমে প্রবেশ করে প্রথমে শাওয়ার শেষে বিছানায় গায়ে লিয়ে দিতেই দরজায় নক পড়লো। দরজায় খুলে দেখি তিশা। আমি বললাম, এত রাতে আপনি কি মনে করে, কেউ দেখলে কি ভাববে? তিশা বলল, রাজ আমার না ভয় করছে, কোনোদিন তো একা ঘুমাইনি তাই ভয় করছে। আমি বললাম, বাহ ভালো তো বুঝলাম, তাই একা ঘুমাতে পারেন না তো কেন আসলেন? আর আসলেনই যখন একটা বিয়ে করে বরকে নিয়ে আসতে পারলেন না, আমি কি করতে পারি আপনার জন্য? তিশা বলল, কিছু করতে হবে না, শুধু বাকি রাতটুকু আমাকে একটু থাকতে দেন, আমি বিছানার এক কোনায় থাকবো। আমি বললাম, এই পাগল হইছো, মাথা গেছে কি বলো এইসব, যাও বের হও রুম থেকে। তিশা বলল, আমি বললাম না আমার ভয় করছে, যদি মরে যাই ভয়ে, তুমি প্লিজ একটু থাকতে দাও। এই বলে কান্না করতে লাগলো। বুঝতে পারছি না কি করব, কোন পাগলের কাছে পড়লাম, নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। বাধ্য হয়ে বললাম, আপনি বিছানাতেই ঘুমান, দয়া করে আমাকে চাদর আর বালিশটা দিয়ে আমি ফ্লোরে ঘুমাই, তবু আমাকে ঘুমাতে দেন। তিশা বলল, আপনিও খাটে ঘুমান, যদি ভূত এসে চেপে ধরে গলা তখন তো মরে যাব। আমি বললাম, এই চুপ করো, আর একটা কথাও না, চুপচাপ বিছানাতে ঘুমাও, জানি না কি পাপ করেছিলাম যার জন্য এখানে আসতে হলো। তিশা বলল, আপনি এমন কেন, কোনো মেয়ে কি ইচ্ছে করে কোনো ছেলের সাথে একই রুমে থাকে? নির্ঘাত ভূত দেখে ভয় পাই বলে। আমি বললাম, এই আপনি চুপ করেন তো, এই 5 স্টার হোটেলে কিভাবে ভূত আসবে? এক্সকিউজির আর কোনো কারণ পান না, যান ঘুমান এখন। তিশা বলল, প্লিজ আপনিও আসেন না খাটে, আমার একা ভয় করে। আমি বললাম, চুপ, আর একটা কথাও না। শোনেন, আপনারা বড় লোকেরা জানেন না আপনাদের কাছে সম্মানটা কি জিনিস, কিন্তু আমাদের কাছে সম্মানটাই সবকিছু। কথাগুলো বলে চাদর বিছিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। জার্নি করার জন্য কিছুক্ষণের মাঝেই চোখের রাজ্যে ঘুম এসে ভর করলো, হারিয়ে গেলাম অন্য জগতে। হঠাৎ কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায়। আমি উঠতে যাব, ঠিক এমন সময় দেখি উঠতে পারছি না, চেয়েই দেখি তিশা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা 25 বাজে। এত রাতে হোটেল কর্তৃপক্ষের তো ডাকার কথা না, নাকি কোনো সমস্যা হয়েছে? আমি নিজেকে তিশার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে কয়েকবার তিশাকে ডাক দিলাম, তিশা কোনো কথা বলছে না, তাই বাধ্য হয়ে রুমের দরজা খুলেই নিধিকে দেখে আরেকবার চমকে গেলাম। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।